বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা আলোচনা করব ইনকাম ট্যাক্সের রিটার্ন সম্পর্কে। সম্মানিত দর্শক, আপনারা জানেন সাধারণত ব্যক্তিগত ইনকাম ট্যাক্সের রিটার্ন দাখিলের সময় হচ্ছে নভেম্বরের শেষ পর্যন্ত, কিন্তু সরকার তার বিশেষ ক্ষমতা বলে প্রাথমিকভাবে 31শে ডিসেম্বর পর্যন্ত সেই তারিখটা বর্ধিত করে। পরবর্তীতে জুলাই বিপ্লবের কারণে বাংলাদেশে সংঘটিত বিভিন্ন সমস্যার কারণে পরবর্তীতে জানুয়ারি মাস পর্যন্ত এটা বৃদ্ধি করা হয়। আজকে আমরা আলোচনা করতে যাচ্ছি ইনকাম ট্যাক্সের ফাইল রেডি করার সময় আমাদের কি কি ডকুমেন্টস আমাদের সাথে রাখতে হবে। আপনি যদি প্রথম করদাতা হন, সেক্ষেত্রে আমাদের ইনকাম ট্যাক্সের রিটার্নটা দুইভাবে সাবমিট করতে পারি। আমরা ব্যক্তিগতভাবে অথবা কারো সহযোগিতা নিয়ে, কোনো আইনজীবী অথবা যিনি ইনকাম ট্যাক্স প্র্যাকটিশনার এরকম কোনো আইটিপি সহযোগিতা নিয়ে আমরা অনলাইনে এটা সাবমিট করতে পারি, অথবা অফলাইনে সংশ্লিষ্ট সার্কেলে গিয়ে আমরা এটা সাবমিট করতে পারি। তো প্রথম করদাতা হলে আমাদেরকে তিনটা জিনিস প্রয়োজন হবে। নাম্বার 1 হচ্ছে আমাদের জাতীয় পরিচয়পত্র অর্থাৎ এনআইডি, এরপরে হচ্ছে ট্যাক্স আইডেন্টিফিকেশন নাম্বার বা টিআইএন যেটাকে আমরা বলি, এবং 1 কপি ছবি। এই তিনটা জিনিস সাথে থাকলে আমরা অনলাইনে অথবা সংশ্লিষ্ট সার্কেলে গিয়ে ইনকাম ট্যাক্স রিটার্ন সাবমিট করতে পারবো। এরপরে হচ্ছে আমরা যদি প্রথম করদাতা না হই, ইতিপূর্বেও যদি আমরা আমাদের রিটার্ন সাবমিট করে থাকি, সেই ক্ষেত্রে আমাদেরকে পূর্বে আমরা যে রিটার্নটা দাখিল করেছি, অর্থাৎ বিগত অর্থ বছরে আমরা যে রিটার্নটা দাখিল করেছি, সেই রিটার্নের কপি আমাদের সাথে থাকতে হবে। আমরা যদি চাকরিজীবী হই, সেক্ষেত্রে অবশ্যই স্যালারি সার্টিফিকেট ইনকাম ট্যাক্স রিটার্নের কপির সাথে সাবমিট করতে হবে। স্যালারি থেকে কোনো ট্যাক্স কেটে রাখলে এআইটি সার্টিফিকেট ও চালান সাবমিট করতে হবে। অনেক সময় স্যালারি সার্টিফিকেটের সাথেই বা স্যালারি সার্টিফিকেটের মধ্যেই এআইটি ও চালান লেখা থাকে, সেক্ষেত্রে শুধুমাত্র স্যালারি সার্টিফিকেট সাবমিট করলেই চলবে। নাম্বার 3 হচ্ছে প্রভিডেন্ট ফান্ড থেকে থাকলে তার স্টেটমেন্ট দিতে হবে রিটার্নের কপির সাথে। আর যদি প্রভিডেন্ট ফান্ড না থাকে বা লেখা না থাকে, সেক্ষেত্রে আলাদা চালান দিতে হবে। নাম্বার 4 হচ্ছে ব্যাংক স্টেটমেন্ট সাবমিট করতে হবে। আমরা যদি চাকরিজীবী হই, সেক্ষেত্রে এটা 4টা জিনিসকে আমাদের খেয়াল রাখতে হবে। আমরা যদি ব্যবসায়ী হই, ব্যবসায়ীদের ক্ষেত্রে 1 নম্বর হচ্ছে ট্রেড লাইসেন্স, 2 নম্বর হচ্ছে ট্যাক্স কেটে থাকলে টিডিএস চালান দিতে হবে, নাম্বার 3 হচ্ছে ভ্যাট কেটে থাকলে ভিডিএস চালান দিতে হবে। ঠিকাদারি ব্যবসায়ী হলে যে প্রতিষ্ঠান থেকে বিল পাই, সেই প্রতিষ্ঠানের একটা প্রত্যয়নপত্র সংশ্লিষ্ট রিটার্ন কপির সাথে সাবমিট করতে হবে। আমাদের মধ্যে সাধারণত ট্যাক্স কমানোর একটা প্রবণতা রয়েছে। আমরা সবাই চেষ্টা করি কিভাবে ট্যাক্স কম দিতে পারি। ট্যাক্স কোনো অসৎ উপায় অবলম্বন করে ট্যাক্স কম দেওয়াটা বৈধ নয় বা সঠিক নয়। সে কারণে আমাদেরকে কয়েকটা বিষয় খেয়াল রাখতে হবে যে আমরা ট্যাক্স কমাতে চাইলে আমাদেরকে অবশ্যই আমাদের ইনভেস্টমেন্টের উপর গুরুত্ব দিতে হবে। কয়েকটা টপিকে আলাদা করে আমরা যদি ইনভেস্ট করে থাকি, সেক্ষেত্রে আমরা ট্যাক্স কম দেওয়ার সুযোগ রয়েছে। যেমন সঞ্চয়পত্র ক্রয়ের ইনভেস্টমেন্ট। সঞ্চয়পত্র কিনলে ট্যাক্স সার্টিফিকেট দরকার হবে। আপনি আপনার এনআইডি নাম্বার নিয়ে সংশ্লিষ্ট ব্যাংকে গেলেই আপনাকে একটা সঞ্চয়পত্র ক্রয়ের ট্যাক্স সার্টিফিকেট তারা প্রদান করবে। নাম্বার 2 হচ্ছে ডিপিএস। আমাদের কারো যদি বছরে 1,20,000 টাকা পর্যন্ত ডিপিএস থাকে, সেক্ষেত্রে আমরা এর উপরে একটা কর রেয়াত পাবো। নাম্বার 3 হচ্ছে ডিপিএস যদি আমরা ভেঙে ফেলি, কারো যদি ডিপিএস আগে করা থাকে, সেটা যদি আমরা ভেঙে ফেলি, তখন আমাদেরকে ইনক্যাশমেন্ট সার্টিফিকেট দিতে হবে। আর ডিপিএস করলে সেইটারও একটা ডিপিএস সার্টিফিকেট বা ডিপিএস স্টেটমেন্ট ব্যাংক থেকে উত্তোলন করে রিটার্ন কপির সাথে আমাদেরকে জমা দিতে হবে। এরপর হচ্ছে কারো যদি এফডিআর করা থাকে, এফডিআর করলে এফডিআর সার্টিফিকেট দিতে হবে। ইন্স্যুরেন্স থাকলে আমাদেরকে ইন্স্যুরেন্স সার্টিফিকেট দিতে হবে। শেয়ার বাজারে শেয়ার থাকলে সিকিউরিটি হাউস থেকে শেয়ার সার্টিফিকেট দিবে এবং সেটা আমাদেরকে রিটার্নের সাথে জমা দিতে হবে। কারো যদি গাড়ি থাকে, বিআরটিএ যেই এআইটি কাটে, সেই এআইটি রিসিট, গাড়ির রেজিস্ট্রেশনের ফটোকপি, এগুলো আমাদেরকে জমা দিতে হবে। কারো যদি ব্যাংক লোন থাকে, সেক্ষেত্রে লোন সার্টিফিকেট আমাদের রিটার্নের কপির সাথে সাবমিট করতে হবে। যদি আপনাদের কারো ফ্ল্যাট, জমি, গাড়ি ইত্যাদি কেনা থাকে, তাহলে তার ডকুমেন্টস এবং বিক্রি করলে তার ডকুমেন্টস রিটার্নের কপির সাথে সাবমিট করতে হবে। ওয়ারিশ সূত্রে সম্পত্তির মালিক হয়ে থাকলে, কারো যদি কোনো আত্মীয় স্বজন মারা যায়, সেক্ষেত্রে কেউ যদি ওয়ারিশ সূত্রে সম্পত্তির মালিক হয়,
তখন সাকসেশন সার্টিফিকেট জমা দিতে হবে এবং নামজারির কাগজ রিটার্নের সাথে জমা দিতে হবে। সরকারি চাকরিজীবী হলে সম্মানী সার্টিফিকেট রিটার্নের কপির সাথে সাবমিট করতে হবে। কেউ যদি ডাক্তার হয়ে থাকে তাহলে কত করে ভিজিট এবং কতজন রুগী দেখছেন তার হিসাব করে তার কাগজ রিটার্নের কপির সাথে সাবমিট করতে হবে। সরকারি ডাক্তার হলে স্যালারি সার্টিফিকেট ও ব্যাংক স্টেটমেন্ট রিটার্নের কপির সাথে জমা দিতে হবে। বিভিন্ন প্রতিষ্ঠানের অ্যাডভাইজার হলে অনেক সময় ট্যাক্স কেটে রাখলে সেগুলো 3 ভাগের 1 ভাগ খরচ, বাকি 2 ভাগ ইনকাম ধরে আপনাকে একটা পেপারস তৈরি করে সেটা রিটার্নের কপির সাথে জমা দিতে হবে। বাড়ির মালিকদের ক্ষেত্রে দেখতে হবে সে যে ফ্ল্যাট ভাড়া দিচ্ছে তার কমার্শিয়াল স্পেস নাকি রেসিডেন্সিয়াল স্পেস দিচ্ছে সেটা। কমার্শিয়াল স্পেস হলে ভাড়ার 30% বাদ দিয়ে বাকি টাকা ইনকাম হিসেবে ধরতে হবে। রেসিডেন্সিয়াল স্পেস হলে 25% মেইনটেনেন্স, এরপরে হচ্ছে হাউস লোন ইন্টারেস্ট, হোল্ডিং ট্যাক্স বাদ দিয়ে বাকি টাকা তার ইনকাম হিসেবে ধরে নিয়ে একটা পেপারস তৈরি করে রিটার্নের কপির সাথে সাবমিট করতে হবে। প্রথমবার যদি কেউ বাড়ির মালিক হয় সেক্ষেত্রে দলিলে যে মূল্য উল্লেখ করা হয়েছে তা হোয়াইট হতে হবে। যেমন দলিলে উল্লেখ আছে 50 লক্ষ টাকা, ট্যাক্স ফাইলে রয়েছে 20 লক্ষ টাকা, তাহলে বাকি টাকা হোয়াইট দেখাতে হবে। বাড়ির দলিল, হাউস লোন সার্টিফিকেট, ব্যাংক স্টেটমেন্ট, হোল্ডিং ট্যাক্স, খাজনা স্লিপ ইত্যাদি কাগজপত্র সংশ্লিষ্ট রিটার্ন কপির সাথে জমা দিতে হবে। প্রিয় দর্শক, আজকে আমরা ব্যক্তিগত রিটার্ন সম্পর্কে এতটুকুই আলোচনা করলাম। আমরা পরবর্তী ভিডিওতে ব্যক্তিগত রিটার্ন দাখিল করলে রাষ্ট্র থেকে কি কি সুযোগ সুবিধা নেওয়া যায় সে সম্পর্কে আলোচনা করব। অতএব আর দেরি না করে আপনারা যারা এখনো হীনমন্যতায় ভুগছেন, এখনো যারা সিদ্ধান্তহীনতায় ভুগছেন, আপনাদের কারো যদি টিআইএন করা থাকে তাহলে অবশ্যই জানুয়ারি 2025-এর মধ্যে আপনাদের 1 জুলাই 2023 থেকে 30 জুন 2024 পর্যন্ত এই সময়ের মধ্যে আপনারা যে ইনকাম করেছেন সেই ইনকামের উপর ইনকাম ট্যাক্স রিটার্ন অবশ্যই দাখিল করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।